রিলেটেড কোশ্চেন আছে। তো আমাদের যে এই সিক্রেটটা দাঁড়ায় থাকে, সেই সিক্রেটটা দাঁড়ায় থাকে হচ্ছে আমাদের ইউনিটের উপরে। এখন কথা হচ্ছে এই ইউনিট জিনিসটা আবার কি। ইউনিট জিনিসটা হচ্ছে আমাদের যেই ধরনেরই গ্রাফ চার্ট আসুক না কেন, এই ওয়াই অক্ষ বরাবর আমাদেরকে লিখে দেওয়া থাকে 10%, 20%, 30%, রাইট? ওকে, অনেক ক্ষেত্রে এরকম পার্সেন্ট লেখা থাকে। সব সময় কিন্তু এরকম পার্সেন্ট লেখা থাকে না, অনেক ক্ষেত্রে শুধু লেখা থাকে 10, 20, 30। ঠিক আছে, এবং কোথাও লেখা থাকে গ্রাম। ঠিক আছে, তাহলে এই যে কখনো গ্রাম লেখা থাকে, কখনো পার্সেন্টেজ লেখা থাকে, এই যে জায়গাগুলো, এই পরিমাণটাকেই বলা হয় মেজারমেন্ট। এবং এই মেজারমেন্টটা না আমাদেরকে দুইটা ইউনিটে দেওয়া থাকে। ঠিক আছে, একটা হচ্ছে পার্সেন্টেজ ইউনিট, আরেকটা হচ্ছে নাম্বার ইউনিট। ওকে, চলেন আমি আপনাদেরকে জিনিসটা আরেকটু ক্লিয়ার করি। তো আমাদের এই যে ওয়াই অক্ষ বরাবর যে মেজারমেন্ট গুলো দেওয়া থাকে, এই মেজারমেন্ট গুলোকে আমরা বলতেছি ইউনিট। কার ইউনিট? টপিক ইউনিট। যেই টপিকটা নিয়ে আমাদের সাথে কথা বলা হচ্ছে, ধরেন আমার গ্রাফের মধ্যে স্টুডেন্টস দের পরিমাণ দেখানো হচ্ছে, স্টুডেন্টস দের পরিমাণটা আমাদেরকে কিসে দেওয়া হয়েছে? বা ধরেন আমার গ্রাফে দেখানো হইতেছে কনজাম্পশনের পরিমাণ, যে মানুষ চিকেন কি পরিমাণ কনজিউম করে, ফুড কি পরিমাণ কনজিউম করে। ঠিক আছে, ওকে, এই জিনিসগুলো আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে, ধরেন সেগুলোর পরিমাণ আমাদেরকে দেওয়া হয়েছে গ্রামে। তো এই যে দেখেন, কোনোটা দেওয়া হচ্ছে গ্রামে, কোনোটা দেওয়া হচ্ছে পার্সেন্টেজে। তো আমরা এই ইউনিটটাকে না দুইটা ভাগে ভাগ করে দেই। একটা হচ্ছে পার্সেন্টেজ ইউনিট, আর আরেকটা হচ্ছে নাম্বার ইউনিট। এবার পার্সেন্টেজ ইউনিট মানে কি, আর নাম্বার ইউনিট মানে কি? পার্সেন্টেজ ইউনিট মানে হচ্ছে আমাদের গ্রাফের যে ইনফরমেশন গুলো, এগুলো পার্সেন্টেজে দেওয়া থাকবে। গ্রাফের বা কোশ্চেনের বা কোশ্চেন স্টেটমেন্টের কোথাও না কোথাও আমাকে অবশ্যই বলে দিবে যে আমাকে পরিমাণটা পার্সেন্টেজে দেওয়া আছে, সাইন দেওয়া থাকবে বা লিখে বলে দেওয়া থাকবে। ঠিক আছে, একদম ক্লিয়ারলি আমাদেরকে বলে দিবে যে আমাদের পরিমাণটা কিসে দেওয়া হয়েছে, পার্সেন্টেজে দেওয়া হয়েছে। আর যদি কোশ্চেনের কোথাও বলা না থাকে যে ইনফরমেশনটা পার্সেন্টেজে আছে, তাহলেই আমাকে বুঝে নিতে হবে ইনফরমেশনটা কিসে আছে, নাম্বারে আছে। এবার ইনফরমেশন যদি নাম্বারে থাকে, নাম্বারকেও ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে কি বলা হয়, প্রেজেন্ট করা হয়। যেমন যেমন হচ্ছে নাম্বার অনেক ক্ষেত্রে মিলিয়ন্সে আসে, তখন এই মিলিয়ন্সটাই হচ্ছে আমার ইউনিট। নাম্বার অনেক ক্ষেত্রে বিলিয়ন্সে আসে, তখন এই বিলিয়ন্সটাই হচ্ছে আমার ইউনিট। তারপর ধরেন নাম্বার অনেক ক্ষেত্রে আমার গ্রামসে আসবে, গ্রামস, কেজি, তারপর হচ্ছে কি বলে কোয়াড্রিলন, লিটার। ঠিক আছে, এরকম বিভিন্ন ইউনিটে আসবে, ওগুলারে আমরা কি বলবো, নাম্বার ইউনিট বলবো। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে পার্সেন্টেজ ইউনিট আর একটা হচ্ছে নাম্বার ইউনিট। ঠিক আছে, এবার ধরেন আমাকে বলা হইতেছে পপুলেশন আছে 10%, ধরে নেন যে পপুলেশন আছে 10%। ঠিক আছে, এবার আমরা যদি লিখি দ্য অ্যামাউন্ট অফ পপুলেশন ওয়াজ 10%, আমার মনে হবে আমি তো ঠিকই লিখেছি, কোথাও তো কোনো ভুল নাই, কারণ আমার সেন্টেন্সের সাবজেক্ট ঠিক আছে, ভার্ব ঠিক আছে, অবজেক্ট ঠিক আছে, সবই তো ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি না, এখানে আমি অনেক বড় একটা মিস্টেক করে ফেলেছি। এবং সেই মিস্টেকটা হচ্ছে আমাদের ইউনিটের মিস্টেক। আমরা এখানে অ্যামাউন্ট লিখে ফেলেছি। আমার পরিমাণ যদি পার্সেন্টেজে থাকে, সেখানে আমরা কোনোভাবেই অ্যামাউন্ট লিখতে পারবো না, এটা ভালো না। লিখতে পারবো না এরকম না, লিখে অনেকেই লিখে, অনেক জায়গায় অনেক স্যাম্পল আনসার আপনি দেখবেন যে লেখা আছে, বাট লেখাটা ঠিক না, এটা ভুল। এটা আমাদেরকে ক্লারিফাই করতে হবে, এটা আমাদেরকে জানতে হবে যে এই জিনিসটা ভুল, এই কাজটা করা যাবে না। তাহলে আমরা কি লিখবো? এখানে আমাদেরকে লিখতে হবে রেশিও বা পোর্শন। ওকে, রেশিও বা পোর্শন আমাকে ব্যবহার করতে হবে। তাহলে এই জিনিসটা যদি আমি আপনাকে এখানেই ক্লিয়ার করে দেই, যে যখনই আমাদের ইউনিট পার্সেন্টেজে আসবে, তখন আমরা ব্যবহার করতে পারবো দ্য পোর্শন অফ, দ্য রেট অফ, দ্য প্রপোর্শন অফ। আর যখনই আমাদের নাম্বার ইউনিট আসবে, তখন আমরা ব্যবহার করতে পারবো দ্য অ্যামাউন্ট অফ, দ্য কোয়ান্টিটি অফ, দ্য টোটাল অফ। ঠিক আছে, এরকম আরো অনেক অনেক
ওয়ার্ডস বা ভোকেব আছে যেগুলো আমরা পার্সেন্টেজের জন্য ব্যবহার করতে পারি। এরকম আরো অনেক অনেক ভোকেব আছে যেগুলো আমরা নাম্বারের জন্য ব্যবহার করতে পারি, ঠিক আছে? ওকে, যেগুলো আমরা নাম্বারের জন্য ব্যবহার করতে পারি। তো এই হচ্ছে আমাদের পার্সেন্টেজের জন্য ব্যবহার করা কিছু ভোকেব, আর এই হচ্ছে আমাদের নাম্বারের জন্য ব্যবহার করা কিছু ভোকেব, ঠিক আছে? তো আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার ইউনিটটা কোন ধরনের ইউনিট এসেছে, এবং আমরা কোন ধরনের ওয়ার্ড গুলো কোন ইউনিটকে প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করতে পারবো। এরকম আরো অনেক অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা শিখবো। এটা গেল একদম মূল পয়েন্ট, ঠিক আছে? ডেটার সব থেকে সিগনিফিক্যান্ট যে বিষয়টা, যে আমি আমার ডেটাটাকে কোন ওয়ার্ড গুলো দিয়ে প্রেজেন্ট করব, এটা ছিল সব থেকে সিগনিফিক্যান্ট একটা পার্ট। এটা আমরা এখানে দেখলাম, ঠিক আছে? এবার আসেন পরের ব্যাপার, অ্যাকচুয়ালি যেই পয়েন্টটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। ধরেন আমাদের একটা লাইন গ্রাফ এসেছে, যেই লাইন গ্রাফে আমাকে দেখানো হচ্ছে যে ইউকে তে 2000 সালে পপুলেশন ছিল 10%, 2010 সালে গিয়ে সেই পপুলেশনটা হয়ে গেছে 20%। ওকে, তো জেনারেলি এই ইনফরমেশনটা যদি আমাকে একটা সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করতে হয়, এই ইনফরমেশনটা যদি আমাকে একটা সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করতে হয়, তাহলে আমরা কিভাবে প্রকাশ করব? মেজরিটি অফ স্টুডেন্ট আমরা লিখবো the portion of UK population increased from 10% to 20%। ওকে, এটা এক ধরনের সেন্টেন্স। বা অনেকে লিখবে the population was 10% in 2000 which showed a minute which showed an increase to 20% in 2010। ঠিক আছে? জেনারেলি বেসিক্যালি আমরা এই ধরনের সেন্টেন্স গুলোই রাইটিং এ ব্যবহার করে থাকি। কিন্তু ধরেন আপনি এইভাবে সেন্টেন্স লিখতেছেন, কিন্তু অন্য একজন স্টুডেন্ট সেন্টেন্স লিখতেছে দ্য পপুলেশন was 10% in 2000 and it became double in next 10 years। খেয়াল করেন তো, এই সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটা আপনার কাছে কোন সেন্টেন্সটাকে বেটার মনে হচ্ছে, বা কোন সেন্টেন্সটা আপনার কাছে একটু ডিফারেন্ট মনে হচ্ছে, বা একটু ভালো লাগতেছে, একটু অ্যাডভান্স ক্যাটাগরির মনে হচ্ছে? তিনটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। বেসিক্যালি আমরা এই সেন্টেন্স গুলো লিখি, বাট ধরেন কেউ যদি এইভাবে সেন্টেন্সটা লিখে, এই থার্ড ওয়েতে, এটা হচ্ছে ফার্স্ট ওয়ে, এটা সেকেন্ড ওয়ে, এবং এটা থার্ড ওয়ে, তাহলে কি মনে হয় একজন ট্রেনার কোনটাকে প্রায়োরিটি দিবে, বা কোন লেখাটা একজন ট্রেনার পছন্দ করবে? অবশ্যই এই যে থার্ড যে ওয়ে আছে, এই লেখাটা, ঠিক আছে? তাহলে এই যে দেখেন, যেখানে আমরা বারবার বলতেছি 10 থেকে 20, 10 থেকে 20, একটা জেনারেল স্টেটমেন্ট, বাট একজন বলতেছে ইট বিকাম ডাবল, এটা ডাবল হয়ে গেছে, এটা দ্বিগুণ হয়ে গেছে, এটা তিনগুণ হয়ে গেছে, ঠিক আছে? এই যে ডেটাকে ভিন্ন রূপে প্রেজেন্ট করা, এটাকেই বলা হয় ডেটা প্রেজেন্টেশন। চার্টস এক্সপ্লেন করার টাইমে ডেটা তো আমরা সবাই লিখি, কিন্তু কে কত সুন্দরভাবে লিখি, ডেটাও কিন্তু অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, ঠিক আছে? এই যে ডেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা, এইটাকেই বলা হয় ডেটা প্রেজেন্টেশন। সো এই ডেটা প্রেজেন্টেশন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আপনার স্কোরকে চেঞ্জ করার জন্য, আপনার ব্যান্ড স্কোরকে বুস্ট করার জন্য ডেটা প্রেজেন্টেশন অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আপনি কত সুন্দরভাবে ডেটা লিখতেছেন। এবার এগুলো তাহলে আমাকে জানতে হবে যে কোন পরিমাণটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করি। এই ব্যাপারগুলোই আজকে আমরা দেখবো, ঠিক আছে?
এরকম স্কোর বুস্ট করার আরো অনেক অনেক কিছু সিক্রেট আছে, যেগুলো অ্যাকচুয়ালি দেখা যাবে যে কোনো ট্রেনারই অতটা ওপেনলি আমাদেরকে বলে না। ঠিক আছে, কারণ কি দেখা যায় কি এই সিক্রেট গুলো না ওইভাবে আসে না, পড়ানোর টাইমে একটা একটা করে বের হয়। তো এই যে মনে করেন হঠাৎ করে আমার একদিন মনে হয়েছে যে আচ্ছা এই জিনিসটা তো স্টুডেন্টদেরকে ওইভাবে জানানো হয় না, যেটা আমি আমার পেইডের যে স্টুডেন্ট গুলো আছে, যারা পেইড কোর্সের স্টুডেন্ট আছে, দেখা যায় তখন যখন আমি তাদেরকে 10-15টা ক্লাস নিয়ে যখন আমি তাদেরকে পড়াতে শুরু করি, ঠিক আছে, যেমন ধরেন 19 তারিখে আমাদের একটা বেচ শুরু হবে, রাইটিং একটা বেচ শুরু হবে 19 তারিখ থেকে। এই রাইটিং বেচে আমরা অলমোস্ট 15+ ক্লাসেস পাবো, যার মধ্যে 10টাই আমাদের থাকবে লাইভ ক্লাস, এবং 15টা হচ্ছে যাদের সেন্টেন্স মেকিং এ প্রবলেম আছে বা হচ্ছে রাইটিং সম্পর্কে খুব ভালো আইডিয়া নাই, এই বাকি যে 5টা রেকর্ড ক্লাস আছে, এই 5টা ক্লাস হচ্ছে রেকর্ড থাকবে। এই রেকর্ড ক্লাসগুলোতে তারা হচ্ছে যে রাইটিং এর যে স্কিলটা আছে এই স্কিলটাকে ডেভেলপ করতে পারবে। ঠিক আছে, এবার এই যে বাকি যে 10টা লাইভ ক্লাস আছে, চিন্তা করেন যে এইরকম 10টা ক্লাসে আমরা প্রচুর পরিমাণ ইনফরমেশন ডেলিভার করব, এবং শুধু যে আমরা বেসিক ইনফরমেশন ডেলিভার করব এরকম না, এমন কিছু ইনফরমেশন যে ইনফরমেশন গুলো ডিরেক্ট আমাদের স্কোরের উপরে ইম্প্যাক্ট ফেলে, একদম খুব সিম্পল ওয়েতে, খুব ইজি ওয়েতে। জাস্ট অল্প কিছু ইনফরমেশন যদি আপনি জেনে ফেলেন, অল্প কিছু ইনফরমেশন যদি আপনি গ্যাদার করতে পারেন, ওই অল্প কিছু ইনফরমেশন ব্যবহার করে আপনি আপনার স্কোরটাকে খুব ইজিলি চেঞ্জ করে ফেলতে পারেন। ঠিক আছে, দেখা যায় আমরা অনেক বেশি হার্ড ওয়ার্ক করি, কিন্তু হার্ড ওয়ার্কের চেয়ে স্মার্ট ওয়ার্কটা করা ইম্পর্টেন্ট। তো ওই স্মার্ট ওয়ার্কের যে ওয়েটা আছে সেই ওয়েটাই হচ্ছে আমরা আমাদের এই রাইটিং এর পেড কোর্স যেটা আছে এখানে আমরা দেখবো। ঠিক আছে, অনেক নতুন নতুন স্ট্র্যাটেজি আমরা শিখবো। ঠিক আছে, যে চার্টস এর ক্ষেত্রে কত ইজিলি আমরা একটা চার্টকে ডিকোড করতে পারি। যেমন ধরেন আপনারা অনেকে জানেন কিনা আমি জানি না, এমন কিছু চার্ট আছে যেই চার্ট গুলোতে ইনক্রিজ ডিক্রিজ লেখা যায় না। ঠিক আছে, একদমই লেখা যায় না। ওই চার্ট গুলোতে আপনি ইনক্রিজ ডিক্রিজ লিখছেন মানেই কিন্তু ভুল করছেন। ঠিক আছে, কথা যদি বিশ্বাস না হয় আমাদের ইউটিউব চ্যানেলে বায়োগ্রাফের একটা ক্লাস আছে, সেটা করে আসেন। ঠিক আছে, এই যে দেখেন যে খুব ইজি কিছু টেকনিক আছে, যেই টেকনিক গুলো ব্যবহার করলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে কোন চার্ট গুলোতে আমরা ইনক্রিজ ডিক্রিজ লিখবো, কোন চার্ট গুলোতে ইনক্রিজ ডিক্রিজ লিখবো না, কোন চার্ট গুলোতে আমাদেরকে হাইস্ট লোয়েস্ট লিখতে হবে। ঠিক আছে, বার গ্রাফ কিভাবে ডিল করব, লাইন গ্রাফ কিভাবে ডিল করব। ঠিক আছে, এমন অনেক সিক্রেট ইনফরমেশন আছে। এরপর ধরেন আরো কিছু ইনফরমেশন আমি বলি, যে টেন্সের যে ব্যাপারটা আছে, যে এক একটা চার্ট আমরা কোন টেন্সে লিখবো। যেমন ধরেন একটা কমন ইনফরমেশন যেটা ট্রেনাররা আমাদেরকে জানায় সেটা হচ্ছে যে চার্টসে যদি ইয়ার দেওয়া না থাকে, ইয়ার না থাকলে সেই চার্ট আমাকে প্রেজেন্টে লিখতে হয়, তাই না? এমন একটা কথা আমাদেরকে অনেকেই বলে। এই কথাটা সত্যি, বাট 70%, সব সময়ের জন্য সত্যি না। ঠিক আছে, সব সময় ইয়ার না থাকলেই যে আপনি প্রেজেন্টে লিখতে পারবেন ব্যাপারটা এরকম না। এখানেও কিছু টেকনিক আছে যে কোন জিনিসটা দিয়ে আমি বুঝবো যে আমাকে কোন চার্ট কোন টেন্সে লিখতে হবে। ঠিক আছে, এবার ধরেন আরো কিছু জিনিস আছে, যেমন ধরেন কোন একটা চার্ট যদি পাস্টে থাকে আমাদেরকে বলা হয় যে এই পুরো চার্টই পাস্টে লিখতে হবে, বাট কথাটা সত্যি না। কারণ পুরো চার্টই যদি আপনি পাস্টে লেখেন তাহলে আপনি টেন্সের ভ্যারিয়েশন কিভাবে দেখাবেন। দেখেন, আমি কিন্তু অলরেডি আপনাকে 3টা 4টা, একদম 3টা 4টা যে মূল স্কোর বুস্টিং এর জায়গা আছে, এই যে প্রত্যেকটা জিনিস আমরা আমাদের এই 19 তারিখের ব্যাচটাতে শিখবো। ঠিক আছে, কারণ এই জায়গাগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো যদি আমরা জানতে না পারি তাহলে আমরা দেখা যায় আমরা যতই পরিশ্রম করি না কেন, যতই কাজ করি না কেন, আমাদের স্কোর বুস্ট করা পসিবল হবে না। ঠিক আছে, কারণ কি সবকিছুরই না কিছু হিডেন স্ট্র্যাটেজি থাকে। এই হিডেন স্ট্র্যাটেজি গুলো যারা ধরে ফেলতে পারে, যারা ডিকোড করে ফেলতে পারে, তারাই মনে করেন মার্কস ব্রেন করতে পারে। ঠিক আছে, এই যে আমাদের 19 তারিখের ব্যাচে যে রাইটিং শুরু হবে, এই রাইটিং এর 10টা ক্লাসে আমরা এরকম অনেকগুলো স্ট্র্যাটেজি শিখবো। এই স্ট্র্যাটেজি গুলো খুব ইজিলি, ধরেন আমাদেরকে লিখা শিখাটা ইম্পর্ট্যান্ট না, কত অ্যাডভান্স ওয়েতে, কত ইজিতে, কত ভালো ভালো ইনফরমেটিভ সেন্টেন্স লেখা যায় এই জিনিসটা শেখা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এর মধ্যে আজকে একটা স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে শেখাই দিব, একদম সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে স্ট্র্যাটেজিটা আছে, দ্যাট ইজ ডেটা ডেসক্রিপশন বা ডেটা প্রেজেন্টেশন। ঠিক আছে, যার মধ্যে একটা জিনিস কিন্তু আমি আপনাকে অলরেডি দেখাই দিলাম, যে 10% থেকে 20% হয়ে গেলে
সেটাকে আমরা কি বলতেছিলাম, ডাবল বলতেছিলাম। এখন কথা হচ্ছে শুধু 10 থেকে 20 হলেই কি আমরা তাকে ডাবল বলতে পারবো না? আমাদেরকে যেই ডেটাটা দেওয়া আছে, ধরেন আমাদেরকে 2% দেওয়া আছে, ঠিক আছে? এই 2% যদি ধরেন পরবর্তীতে গিয়ে অন্য কোথাও 6% হয়ে যায়, তখন আমরা সেটাকে কি বলে দিব? আমরা বলবো 3-fold। ঠিক আছে, আমরা এটাকে কি বলবো? 3-fold বলবো, ঠিক আছে? তো 10 থেকে 20 হলেই ডাবল বলা যাবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আমাকে আমার পরিমাণটা দেখতে হবে, আমার আগের পরিমাণটা কত, পরবর্তী পরিমাণটা কত হয়েছে। যদি এমন হয় আগের পরিমাণ থেকে পরবর্তী পরিমাণটা দ্বিগুণ হয়ে গেছে, তখন তাকে আমরা বলবো ডাবল। আমরা ডাবল না বলে 2-fold বলতে পারি, হ্যাঁ? ওকে, তাহলে ঠিক এরকম অনেক ধরনের ডেটা আছে। এবার বেসিক 3 ধরনের ডেটা আছে, যেমন ধরেন আমি আপনাকে বলি। একটা হচ্ছে পার্সেন্টেজের ডেটা দেওয়া থাকে, যেমন ধরেন এই যে এই ডেটাগুলো পার্সেন্টেজে দেওয়া আছে, 100%, 90%, 20%, ঠিক আছে? আরেক ধরনের ডেটা থাকে যেগুলো হচ্ছে ভগ্নাংশে দেওয়া থাকে, 1/2, 2/3। এই প্যাটার্নটা রাইটিং এ খুবই কম আসে, খুবই এক্সেপশনাল সিনারিওসে আসে, সব সময় আসে না। কিন্তু আরেকটা টাইপ আছে যেটা পয়েন্টে আসে, 1.2, 2.3, 3.5, ঠিক আছে? এই যে দশমিকের নাম্বার গুলো এরকম আসে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি এক কাজ করবেন, এসএ ব্যাংকে যাবেন। এসএ ব্যাংক হচ্ছে রাইটিং এর একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে টেবিলের একটা চার্ট আছে, দেখবেন টেবিল চার্ট আছে, ঠিক আছে? ব্যানানা আর হচ্ছে কফি সেলিং, এই চার্টটাতে গিয়েই দেখবেন যে আমাকে যতগুলো ডেটা দেওয়া হয়েছে সব দশমিকে দেওয়া হয়েছে। 3.5, 1.5, 2.5, 47, ঠিক আছে? তো অনেক ক্ষেত্রে আমার ইনফরমেশন পার্সেন্টেজে থাকে, অনেক ক্ষেত্রে ইনফরমেশন ভগ্নাংশে থাকে, অনেক ক্ষেত্রে ইনফরমেশন দশমিকে থাকে। এই 3 ধরনের নাম্বার সিস্টেম আমাদের চার্টস এর মধ্যে আসে। এই 3 ধরনের নাম্বার সিস্টেম কোনটা আসলে আমাকে কিভাবে ডিল করতে হবে সেটাই আমরা শিখবো, ঠিক আছে? চলেন একটা একটা করে শুরু করি। এখানে আমাদেরকে বড় বড় পার্সেন্টেজ গুলো দেওয়া আছে, ইম্পর্টেন্ট পার্সেন্টেজ গুলো। ও আচ্ছা, ভালো কথা। আপনারা কিন্তু ক্লাস নোট অবশ্যই নিবেন, কারণ এটা অনেক বড় একটা লেকচার, ঠিক আছে? দেখা যাবে এত বড় একটা স্ট্রাকচারে অনেক কিছুই আছে যেগুলো ইম্পর্টেন্ট না, মানে খুব বেশি ইম্পর্টেন্ট না। আবার অনেক কিছুই আছে যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো আমি মার্ক করতেছি, তো যেগুলো আমি মার্ক করতেছি ওগুলো আলাদা করে একটু নোট নিয়ে রাখবেন। যেগুলো হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট জিনিসপত্র, এগুলো মনে রাখতে হবে, কারণ ওগুলো কমনলি আমাদের কোশ্চেন গুলোর মধ্যে বেশি আসে, ঠিক আছে? যেমন 100% এই ব্যাপারটা আমাদের কোশ্চেন আসে না, 100%, 90%, 80% এগুলো আসে না, কিন্তু 70 থেকে শুরু করে এই পার্সেন্টেজ গুলো কিন্তু আমাদের আসে, ঠিক আছে? ওকে, দেখেন এখানে কি বলতেছে। বলতেছে 75%। 75% কে আমরা কি বলতে পারি? 3/4 বলতে পারি। আচ্ছা, 3/4 ব্যাপারটা কি সেটা আমি আপনাকে এক্সপ্লেন করি। যে কোনো জিনিসের 4টা ভাগ করলে প্রত্যেকটা ভাগকে বলা হয় আ কোয়ার্টার। তো আপনি যদি 100-কে 4 ভাগ করেন, তাহলে আপনি এক এক ভাবে ভাগে পাবেন 25 করে। তো এই যে 25, এই 25-কে বলা হয় আ কোয়ার্টার। তাহলে 50 হলে কি হয়ে যাবে? 2/4, ঠিক আছে? তাহলে 75 হয়ে গেলে কত হয়ে যাবে? 3/4। এই জন্যই 75-এর পাশে কত লিখেছে? 3/4 লিখেছে, ঠিক আছে? এবার দেখেন 70% কে কি লিখেছে? অ্যারাউন্ড 7 ইন 10। মানে হইতাছে যে কোনো জিনিসকে যদি আমি 10 ভাগ করি, যে কোনো জিনিসকে যদি আমি 10 ভাগ করি তার 7 ভাগের কাছাকাছি। 100-কে যদি আমি 10 ভাগ করি, ঠিক আছে, এটাকে 7 দিয়ে গুণ দিলে কত আসবে? 70 আসবে। এই যে 70, এই জন্য লিখছে অ্যারাউন্ড 7 ইন 10, ঠিক আছে? তো যদি আমাকে কোনো গ্রাফ চার্টে পরিমাণ দিয়ে দেয় 70%, তাহলে আমি আর 70% না বলে বলতে পারি অ্যারাউন্ড 7 ইন 10। যে কোনো জিনিসের 10 ভাগের 7 ভাগের কাছাকাছি, 10 ভাগের 7 ভাগের কাছাকাছি, ঠিক আছে? এবার দেখেন 66%, কি বলছে? 2/3 বলছে। 66% কে 2/3 কেন বলতেছে? 66% কে 2/3 বলার কারণ হচ্ছে আমি যদি 100-কে 3 ভাগ করি,
তাহলে জেনারেলি প্রত্যেক ভাগে 33.33 করে আসে, তাই না? জেনারেলি 33 করে আসে। তাহলে 33 যোগ 33 কত হয়? 66। এই জন্য 66 কে বলা হইতেছে 2/3। এরকম 60% কে বলা হয় 3/5। আচ্ছা, এবার 3/5 মানে কি খেয়াল করেন, 100 কে 5 ভাগ করেন। 100 কে যদি 5 ভাগ করি, এক এক ভাগে কত করে পড়ে? 20 করে পড়ে। এবার যদি আমি এটারে 3 দিয়ে গুণ দিই তাহলে কত আসে? 60 আসে। তার মানে 60 হচ্ছে 5/3 ভাগ। 60 হচ্ছে 5/3 ভাগ, এই জন্য বলতেছে 3/5। এই যে দেখেন, 50% কে কি বলতেছে? হাফ। কেন? কারণ পুরো 100-র মধ্যে অর্ধেক হচ্ছে 50%, এই জন্য হাফ। 40% 2/5, এই যে 5/2 ভাগ। 33% 1/3, 3/1 ভাগ। এরকম আরো এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো এই যে দেখেন, বলতেছে 50% অফ স্টুডেন্টস প্রিফার্ড টি। তার মানে যে পরিমাণটা আমাকে দেওয়া হয়েছে তার মধ্যে 50% স্টুডেন্ট কি প্রিফার করে? চা প্রিফার করে। তাহলে আমি এখানে 50% না বলে আমি বলতে পারি হাফ অফ দ্য স্টুডেন্টস। টোটাল যে পরিমাণ স্টুডেন্ট আছে তার অর্ধেক, অর্ধেক মানুষ কি প্রিফার করে? চা প্রিফার করে। ঠিক আছে? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু জানাবেন। কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ কমেন্ট। নো কোশ্চেন? আমরা কি সবাই ব্যাপারটা বুঝেছি? ওকে, এখানে দেখেন এই যে লিখেছে 50% অফ রেসপন্স চুজ সাইকেলিং। ওকে, তার মানে যারা ছিল তাদের মধ্যে 25% মানুষ কি করেছে? সাইক্লিং চুজ করেছে। যে 25%, এটা হচ্ছে কোয়ার্টার পরিমাণ, এই জন্য লিখেছে কোয়ার্টার অফ রেসপন্ডেন্টস। কোয়ার্টার অফ রেসপন্ডেন্টস তার মানে যতজন মানুষ ছিল তার 4/1 ভাগ মানুষ কি চুজ করেছে? সাইকেলিং চুজ করেছে। ভ্যারি গুড। আমি এই কোশ্চেনটারই অপেক্ষা করতেছিলাম যে 78% থাকলে কি করব। আচ্ছা, 78% যদি থাকে তাহলে তাকে আমরা বলবো রাফলি আ কোয়ার্টার, সরি রাফলি 3/4। আচ্ছা, এবার রাফলি মানে কি? রাফলি মানে হচ্ছে আমরা যেই পরিমাণটা মেনশন করতেছি তার থেকে কিছুটা বেশি। আমরা বলতেছি 3/4। 3/4 মানে কত? 75%, বাট এখানে কত আছে? 78%। তাহলে 3/4-এর চেয়ে কিছুটা বেশি আছে, তখন আমাকে বলতে হবে রাফলি 3/4। কিন্তু খেয়াল করেন, আমাকে সব ডেটাই যে একইভাবে প্রেজেন্ট করতে হবে এমন তো কোনো কথা নাই, তাই না? তো যেগুলো আমার সিস্টেমেটিক ওয়েতে যাবে, যেগুলো আমার সিস্টেমের মধ্যে পড়বে সেগুলো আমি ব্যবহার করব। যেগুলো সিস্টেমের মধ্যে পড়বে না সেগুলোকে আমি ডিরেক্ট বলে দিব 78%। এবারে এই যে দেখেন, ফ্র্যাকশন পাইছি। 2/1 ভাগ সেটাকে আমরা কি বলবো? হাফ। 3/1 ভাগ বলবো 1/3। 3/2 ভাগকে বলবো 2/3। 4/1 ভাগ হলে বলবো 1/4 অথবা কোয়ার্টার। 4/3 ভাগ হলে বলবো 3/4। 5/1 ভাগ বললে হবে 1/5। 2 ভাগ হলে বলবো 2/5। 3 ভাগ হলে বলবো 3/5। 4 ভাগ হলে বলবো 4/5। ওকে, এই চারটা অবশ্যই অবশ্যই পড়ে ফেলবেন, এই চারটা আমাদের লাগবে। দেখেন বলতেছে 40% অফ সেলস। এই 40% মানে কি? 40% মানে হইতেছে আমার টোটাল পরিমাণ যদি 100 হয়, 5 দিয়ে ভাগ করলে কত করে আসবে? 20 করে আসবে। আর 40 মানে হইতেছে 20 × 2, তার মানে 5/2 ভাগ। 5/2 ভাগ, এই জন্য বলতেছে 2/5 অফ টোটাল সেল। 2/5 অফ টোটাল সেল। ঠিক আছে? কথা হচ্ছে এগুলো ভাবাটা হয়তো বা একটু কঠিন মনে হইতে পারে, বাট জিনিসটা কঠিন না। আপনি 2-4 দিন প্র্যাকটিস করলে, এক একটা ডেটাকে একটু চোখের মধ্যে ভাসালে আপনি দেখবেন জিনিসটা আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে গেছে। ঠিক আছে, এবার আসেন এই যে দেখেন ডেসিমালস পাইছি।
তাহলে তিন ধরনের ডেটার কথা বলছিলাম, একটা বলছিলাম ডিরেক্ট পার্সেন্টেজ দেওয়া থাকবে, আরেকটা বলছিলাম ভগ্নাংশে দেওয়া থাকবে, আরেকটা বলছিলাম যে দশমিকে দেওয়া থাকবে। তো এই যে দেখেন, দশমিকে 0.5 যদি থাকে সেটাকে আমরা কি বলবো? হাফ বলবো। 1.5 থাকলে 1.5 বলবো, 2.5 থাকলে 2.5 বলবো, 3.5 থাকলে 3.5 বলবো। দেখেন কি বলতেছে, the city had 2.5 million residents, তাহলে আমরা বলবো the population stood at 2.5 million। তার মানে এই কান্ট্রিতে পপুলেশন আছে 2.5 মিলিয়ন, দ্যাট মিনস 2 মিলিয়ন, 2.5 মিলিয়ন। তো 2.5 ডিরেক্ট না বলে আমরা কি বলতে পারি? 2.5 মিলিয়ন বলতে পারি। ঠিক আছে, কেউ ডিরেক্ট 2.5 মিলিয়ন বলবে, কেউ ডিরেক্ট 2.5 মিলিয়ন বলবে। এবার দেখেন, এখানে আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই। আপনি যখন বলবেন যে দ্য সিটি হ্যাড 2.5 মিলিয়ন রেসিডেন্টস, তাহলে ওয়ার্ডের সংখ্যা দাঁড়াইতেছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। কিন্তু যখন আপনি এই নিচের সেন্টেন্সটা ব্যবহার করবেন তখন আপনার ওয়ার্ডের সংখ্যা দাঁড়াইতেছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। দেখেন এই সেন্টেন্সের মিনিং আর এই সেন্টেন্সের মিনিং এ কিন্তু কোনো ডিফারেন্স নাই, দুইটা একই জিনিস, একই ইনফরমেশন, একই ডেটা আমাকে প্রেজেন্ট করতেছে। কিন্তু উপরের সেন্টেন্সটাতে আমার ওয়ার্ড সংখ্যা হয়েছে 1 2 3 4 5 6 7টা, আর নিচেরটাতে হয়ে যাইতেছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা ওয়ার্ড হয়ে যাইতেছে। ঠিক আছে, এখানে কিন্তু আমার ওয়ার্ড কাউন্টিং ও কি হয়ে যাইতেছে? বেড়ে যাইতেছে। ঠিক আছে, এখন কথা হইতাছে ওয়ার্ড কাউন্ট বাড়ানোর জন্য আমরা এই কাজটা করব না, এটা হচ্ছে আমি আপনাকে জাস্ট বোঝানোর জন্য বললাম যে এখানে কিছু অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ যে নাই ব্যাপারটা এরকম না, কিন্তু ওয়ার্ড কাউন্টিং বাড়ানোর জন্য যে আমরা এই কাজটা করব এরকম না, আমরা ওয়ার্ড কাউন্টিং অন্যভাবে ইনক্রিজ করার চেষ্টা করব। কিন্তু তারপর আমরা যদি এই সিস্টেমটাও ব্যবহার করি, আমার একই সাথে দুইটা কাজ হইতেছে। একটা হচ্ছে আমি ডেটাকে ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করতে পারতেছি, দুই আমার ওয়ার্ড কাউন্টিং ও কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, ওকে, আমি বারবার বলতেছি এই চার্টটা সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এই চার্টের যে পরিমাণটা আছে এই পরিমাণগুলো অবশ্যই অবশ্যই একদম আমরা ক্লিয়ার করে ফেলবো। ঠিক আছে, ওকে। এবার আসেন, অনেক ক্ষেত্রে আমাদের গ্রাফে অনেক বড় বড় সংখ্যা দেওয়া থাকে, যেমন ধরেন এই যে এখানেই দেওয়া আছে। ঠিক আছে, অনেক বড় বড় সংখ্যা, বড় বড় সংখ্যা মানে কি, দেখবেন কিছু কিছু গ্রাফ এরকম আছে যেখানে এখানে লেখা আছে 10, 20, 30। ঠিক আছে, এবার পাশে লেখা থাকে ইন থাউজেন্ডস। এবার এই যে 10, 20, 30 বলে দিছে, তারপর ইন থাউজেন্ডস বলে দিছে, তার মানেটা কি? তার মানে হচ্ছে এখানে আমার টোটাল পরিমাণটা হচ্ছে 10,000, 10,000। ঠিক আছে, একক দশক শতক হাজার ওজন 10,000। ঠিক আছে, অনেক ক্ষেত্রে লেখা থাকে ইন ল্যাক্স, তার মানে এখানে কত বুঝাইছে? 10 লাখ বুঝাইছে। ঠিক আছে, তো এরকম কিছু বড় বড় ডেটা আমাদেরকে দেওয়া থাকে, যেমন ধরেন এখানে বলতেছে 1,000, 10,000, এরপর বলতেছে 100,000, 100,000, তারপর হচ্ছে 1 মিলিয়ন, 2.5 মিলিয়ন। ঠিক আছে, 10 লাখকে আমরা কি বলবো? 1 মিলিয়ন বলবো, একক দশক শতক হাজার অযুত লক্ষ। ঠিক আছে, 10 লাখকে আমরা কি বলবো? তো যখন আমার এরকম বড় বড় ডেটা চলে আসবে তখন কিন্তু আমি আমার গ্রাফে এত বড় ডেটা কিন্তু লিখতে পারবো না, আমাকে ওইটাকে শর্ট করতে হবে। ঠিক আছে, তখন আমাকে সেটাকে, যদি এত বড় ডেটা থাকে তাহলে সেটাকে আমি কি ছোট্ট করে কি বলবো? 1 মিলিয়ন বলবো। ঠিক আছে, যদি 25 লাখ থাকে তাহলে আমাকে বলতে হবে 2.5 মিলিয়ন। ঠিক আছে, যদি 100 লাখ হয় তাহলে আমাকে সেটাকে কি বলতে হবে? 10 মিলিয়ন বলতে হবে। ঠিক আছে, দেখেন বলতেছে দ্য পপুলেশন রিচড এত। এবার আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় যে এত বড় বড় ডেটাও আমাদের এক্সামে আসে, তাহলে আপনি আরেকটা কাজ করবেন, আবারও সেম কাজ করবেন, আপনি অ্যাসে ব্যাংকে চলে যাবেন। ঠিক আছে, অ্যাসে ব্যাংকে গিয়ে টেবিল চার্টে চলে যাবেন। অ্যাসে ব্যাংকে গিয়ে যদি আপনি টেবিল চার্টে যান, সেখানে গিয়ে দেখবেন একদম শুরুতেই তিনটা টেবিলের একটা চার্ট আছে। তিনটা টেবিল নিয়ে একটা চার্ট তৈরি করা হয়েছে, যেখানে আমাদেরকে নিউ ইয়র্কের পপুলেশন দেখানো হয়েছে।
ঠিক আছে, নিউ ইয়র্কের 5টা ডিস্ট্রিক্টের পপুলেশন আমাকে দেখানো হয়েছে, সেখানে দেখবেন এরকম প্রচুর বড় বড় সংখ্যা দেওয়া আছে। এবার এত বড় বড় সংখ্যা তো এক্সাম হলে বসে লেখা তো পসিবল না যে নিউ ইয়র্কের পপুলেশন এত ছিল। তখন আমাকে বলতে হবে দ্য পপুলেশন রিচড 5.3 মিলিয়ন। এবার মিলিয়ন কততে হয় সেটা আমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আমি কিন্তু বারবার বলতেছি যে 10 লাখে 1 মিলিয়ন হয়, তাহলে ওইখানে আপনাকে পপুলেশনটা কাউন্ট করতে হবে। ধরেন ওইখানে যদি পপুলেশনটা এরকম হয় যে ওইখানে পপুলেশনটা আছে হচ্ছে 10 লাখ বা 13 লাখ, ঠিক আছে? তাহলে 10 লাখকে আমরা 1 মিলিয়ন বলবো, তাহলে আমাকে বলতে হবে 1.3 মিলিয়ন। বা ধরেন পপুলেশন যদি হয় 18 লাখ, তাহলে আমাকে বলতে হবে 1.8 মিলিয়ন। ঠিক আছে, 10 লাখকে আমরা বলবো 1 মিলিয়ন, আর বাকি 8কে আমরা পয়েন্টের পরে লিখে দিব। ঠিক আছে, তো যদি এরকম বড় বড় ডেটা থাকে সেগুলো আমাকে এইভাবে শর্ট করে ফেলতে হবে। ঠিক আছে, কারণ এত বড় বড় নাম্বার লিখতে গিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যে নাম্বার ভুল হয়ে যায়। কারণ কি, এখানে যদি আপনার একটা শূন্য কম পড়ে, একটা শূন্য কম পড়লেই কিন্তু আপনার ডেটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, তখন কিন্তু এটাকে রং ইনফরমেশন হিসেবে কাউন্ট করা হবে, এবং রং ইনফরমেশনের জন্য কিন্তু প্রচুর পরিমাণ মার্কস কাটা যায়। ঠিক আছে, তো যখন এরকম বড় বড় সংখ্যাগুলো থাকবে তখন সেগুলোকে আমাদেরকে ছোট করায় নিয়ে আসতে হবে। ঠিক আছে, এবার আসেন, এই যে দেখেন, দেখেন এতক্ষণ আমরা 50% কে কি বলে আসছি, হাফ বলে আসছি। এবার ধরেন 50% না থেকে যদি 49% থাকে তখন কি করব, তখন আমাকে বলতে হবে অলমোস্ট হাফ। ঠিক আছে, এটাকে আরেক ভাবে বলতে পারি, আমরা বলতে পারি জাস্ট বিলো হাফ। অলমোস্ট হাফ না বলে আমরা বলতে পারি জাস্ট বিলো হাফ। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু জানাবেন। 51%কে আমরা কি বলতে পারি, জাস্ট ওভার হাফ। যেহেতু একটু নিচের দিকে থাকলে আমরা জাস্ট বিলো, তাহলে উপরের দিকে থাকলে আমরা কি বলবো, জাস্ট অ্যাবভ বলবো। ঠিক আছে, 51%কে আমরা বলবো জাস্ট অ্যাবভ হাফ, অথবা জাস্ট অ্যাবভ 50%, এভাবেও আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এবার আসেন 74%, নিয়ারলি 3 কোয়ার্টার। এই বক্সটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই বক্সে যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো আমাদেরকে পড়ে ফেলতে হবে। ঠিক আছে, এই ডেটাগুলো কিন্তু আমরা লাইন গ্রাফ, বার গ্রাফ, টেবিল, পাই চার্ট সব জায়গাতেই কি করতে পারবো, ইউজ করতে পারবো। এবার আসেন 76%, জাস্ট ওভার 3 কোয়ার্টার। 76%, জাস্ট ওভার 3 কোয়ার্টার, অলমোস্ট 24%, অলমোস্ট। আর এখানে রাফলি ব্যবহার না করাটাই ভালো। রাফলি আমরা ব্যবহার করি যখন দেখা যায় 2-3% বেশি থাকে তখন। ঠিক আছে, খুব কাছাকাছি হলে তখন আমরা জাস্ট ব্যবহার করি, জাস্ট ওভার অথবা জাস্ট বিলো। খুব কাছাকাছি হলে আমরা ব্যবহার করব জাস্ট ওভার বা জাস্ট বিলো। রাফলি ব্যবহার করব যখন 2-3%-এর ডিফারেন্স থাকে। 100K এর মিনিং হচ্ছে ভাইয়া 1 মিলিয়ন। কারণ এখানে 10 লাখ হয়ে যাচ্ছে, এই যে দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ও, 1 লাখ হইতেছে, আম সরি, এটাকে 1 মিলিয়ন বলা যাবে না, এটাকে বলা যাবে 0.1 মিলিয়ন। 0.1 মিলিয়ন, 1 লাখ, 0.1 মিলিয়ন, 10 লাখ, 1 মিলিয়ন। ঠিক আছে, ওকে। 76 থাকলে আমরা বলবো জাস্ট ওভার 3 কোয়ার্টার। 24 থাকলে অলমোস্ট আ কোয়ার্টার। 26% আমরা থাকলে বলবো জাস্ট ওভার আ কোয়ার্টার। এই যে দেখেন জাস্ট ওভার, দেখছেন, এই যে দেখেন জাস্ট ওভার। জাস্ট ওভার কেন, খুবই কাছাকাছি থাকলে আমরা বলবো জাস্ট ওভার। খুবই কাছাকাছি থাকলে আমরা ব্যবহার করব জাস্ট ওভার, আর রাফলি ব্যবহার করব যখন 2-3%-এর ডিফারেন্স থাকবে। ধরেন এখানে 24% আছে, 24% না থেকে এটা যদি 27% হতো তাহলে আমরা বলতাম রাফলি, রাফলি আ কোয়ার্টার। তখন আমরা বলতাম রাফলি আ কোয়ার্টার। ঠিক আছে, ওকে। এবার আসেন, যদি আমার ডেটাগুলো এক্সাক্ট না হয়, যেমন ধরেন আমি বলতেছি রাফলি আ কোয়ার্টার, এবার রাফলি আ কোয়ার্টার তো আমি 28%-এর জন্য বলতে পারি, রাফলি আ কোয়ার্টার তো আমি 27%-এর জন্য
বলতে পারি, তাই না? এবার এই পার্সেন্টেজটা যখন আমি বলতেছি রাফলি আ কোয়ার্টার, তখন কিন্তু আমার অ্যাকচুয়াল পার্সেন্টেজটা কিন্তু ক্লিয়ার না। এই অ্যাকচুয়াল পার্সেন্টেজ যদি ক্লিয়ার না হয়, তখন সেখানে আমাকে যেটা করতে হয়, আমাকে কিছু সাপোর্টিভ ভোকেব ব্যবহার করতে হয়, যেগুলোকে আমরা বলতেছি ইউজফুল ওয়ার্ড। ঠিক আছে? তখন সেখানে আমাকে ব্যবহার করতে হবে অ্যাপ্রক্সিমেটলি, অ্যারাউন্ড, অ্যাবাউট, রাফলি, নিয়ারলি, অলমোস্ট, ক্লোজ টু। ঠিক আছে? তো আমার ডেটা যদি ক্লিয়ার না হয়, যেমন আমি বলতেছি আ কোয়ার্টার, ঠিক আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি আ কোয়ার্টার না, তখন আমাকে কি করতে হবে, এই ওয়ার্ড গুলোকে তখন আমরা কি বলতেছি, সাপোর্টিভ ভোক্যাব বলতেছি। ঠিক আছে? চলেন এক্সাম্পল দেখিয়ে দেখেন। বলছে 48%, কি বলছে, অলমোস্ট আ হাফ। 52%, জাস্ট ওভার হাফ। ঠিক আছে? ওকে, এইবার আসেন, এইবার হইতেছে আমাদের গ্রাফের সেগমেন্ট অনুযায়ী কোথায় আমরা কোনটা ব্যবহার করব। গ্রাফের সেগমেন্ট অনুযায়ী কোথায়, ধরেন আমাকে গ্রাফে এই তিন ধরনের ডেটা দিচ্ছে। ঠিক আছে? ধরেন বলতেছে যে মানুষ কোন ট্রান্সপোর্ট কি পরিমাণ ব্যবহার করে। গাড়ি ব্যবহার করে 45%, বাইক ব্যবহার করে 30%, বাস ব্যবহার করে 20%। ঠিক আছে? এবার দেখেন কি বলতেছে, 45%। এই তিনটার মধ্যে গাড়ি ব্যবহারের পরিমাণ কি সব থেকে বেশি না? তো এই যে 45%, এটার আমি অ্যাকচুয়ালি কি বলবো, এটা তো কোয়ার্টারের মধ্যেও পড়ে না, টু ফিফথ এর মধ্যেও পড়ে না, কারণ টু ফিফথ মানে হইতেছে 40, বাট এটা হচ্ছে 45। এটাকে অ্যাকচুয়ালি কোনো ডাইমেনশনে ফেলা যায় না। তো যেই ডেটাগুলোকে কোনো ডাইমেনশনে ফেলা যায় না, ওগুলোকে আমরা কোনো ডাইমেনশনে জোর করে ফেলার চেষ্টা করব না। যে ডেটাগুলো ডাইমেনশনে যাবে কেবলমাত্র ওগুলাকেই ডাইমেনশনে ফেলবো, ডাইমেনশনের বাইরে থাকলে ওইটাকে আমরা ওইভাবেই রেখে দেবো। ঠিক আছে? ওকে, এবার এই তিনজনের মধ্যে গাড়ির ব্যবহার সব থেকে বেশি, এই জন্য বলতেছে, দেখেন, কার্স অ্যাকাউন্টেড ফর দ্য লার্জেস্ট শেয়ার। সব থেকে বড় শেয়ারটাকে ধরে রাখছে কে? গাড়ি। ঠিক আছে? বাইকস র্যাঙ্ক সেকেন্ড। বাইক কোন পজিশনে আছে, বাইকের ব্যবহারটা সেকেন্ড পজিশনে আছে। বাসেস রিপ্রেজেন্টেড দ্য স্মলেস্ট পোর্শন। এখানে 20% কে কি বলা হইতাছে, স্মলেস্ট পোর্শন। বা আমি চাইলে এইভাবে বলতে পারতাম যে দ্য ইউজেস of buses held 2/5 of total transportation. টোটাল ট্রান্সপোর্টেশনের 2/5, আম সরি, 1/5 হবে। Okay. The users of bus held 1/5 of total transportation. টোটাল ট্রান্সপোর্টেশনের 1/5 কে ধরে রাখছে, বাস ধরে রাখছে। ঠিক আছে? দেখেন তিনটা দিয়ে সুন্দর তিনটা, তাহলে এই যে আমরা কি ব্যবহার করতে পারি, সব সময় হায়েস্ট ব্যবহার না করে আমরা চাইলে ব্যবহার করতে পারি লার্জেস্ট, গ্রেটেস্ট, প্রাইমারি, কমন, মোস্ট কমন, অথবা মেইন। যেমন চাইলে এখানে গাড়ির ক্ষেত্রে আমরা বলতে পারি যে কার্স ওয়াজ দা মেন ট্রান্সপোর্টেশন সিস্টেম। এখানে গাড়ি মেন ট্রান্সপোর্টেশন সিস্টেম, কারণ 45% কি ব্যবহার করা হচ্ছে, গাড়ি ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে? তাহলে এই যে সবসময় হাইয়েস্ট আর লোয়েস্ট ব্যবহার না করে আমরা ব্যবহার করতে পারি লার্জেস্ট, অথবা র্যাঙ্কড ফার্স্ট। স্মলেস্ট ছোট বুঝাইতে আমরা ব্যবহার করতে পারি, বা অকুপাইড থার্ড প্লেস ব্যবহার করতে পারি। যদিও ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, থার্ড প্লেস এই ব্যাপারটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। ঠিক আছে? ওকে, এই যে দেখেন, ইনস্টিড অফ 50%, আমরা অ্যাকাউন্টেড ফর 50%, মেড আপ 50%, এগুলো ভার্ব। ঠিক আছে? এই ভার্বের ইউজিং গুলো জানাও আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওকে, এবার আসেন, নাইস, আরেকটা জিনিস আমরা দেখবো, কম্পেয়ারিং টু ফিগার্স। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। দেখেন জেনারেলি এখানে আমরা বলে কি বলতাম, আমরা বলে বলতাম যে ছেলেদের পরিমাণ 60%, মেয়েদের পরিমাণ 30%। ঠিক আছে? এইভাবে না বলে আমরা বলতে পারি দ্য পোর্শন অফ ম্যান ওয়াজ টুয়াইস দ্যাট অফ উইমেন।
টোয়াইস দ্যাট অফ উইমেন, এটা অনেক এক্সট্রিমলি অ্যাডভান্স একটা সেন্টেন্স, জেনারেলি এগুলো কেউ ব্যবহার করে না। ঠিক আছে, এই সেন্টেন্স প্যাটার্নটাকে একদম মনে রেখে দিবেন। ঠিক আছে, যে দ্য পোর্শন অফ ফার্স্ট টপিক, টপিক ওয়ান, ওয়াজ টোয়াইস দ্যাট অফ সেকেন্ড টপিক। আচ্ছা, কি বলছে? দ্য পোর্শন অফ ম্যান, আগে ছেলেদের পরিমাণটা দেখাইছে, টোয়াইস দ্যাট অফ উইমেন, পরে মেয়েদের পরিমাণটা দেখাইছে, মেয়েদের চেয়ে ছেলেদের পরিমাণ দ্বিগুণ। এবার যদি আমি উল্টো করে লিখতাম, আগে যদি আমি মেয়েদের পরিমাণ লিখতাম তাহলে আমি এখানে বলতাম টোয়াইস না বলে আমি কি বলতাম? হাফ বলতাম। দ্য পোর্শন অফ উইমেন হাফ দ্যাট অফ ম্যান। চাইলে দুই ভাবেই লেখা যায়। ঠিক আছে, আমি ছেলেদের সাইড থেকেও লিখতে পারি অথবা আমি মেয়েদের সাইড থেকেও লিখতে পারি। ছেলেদের সাইড থেকে যদি আমরা আসি, তাহলে ছেলেদের পরিমাণ মেয়েদের থেকে ডাবল বা টোয়াইস, আর মেয়েদের পরিমাণ ছেলেদের থেকে অর্ধেক। তাহলে আমি যদি আগে মেয়েদের পরিমাণ লিখি দ্যাট অফ, ছেলেদের পরিমাণ লিখি, তাহলে আমাকে বলতে হবে হাফ। আর যদি আমি ছেলেদের পরিমাণ লিখি মেয়েদের কম্পারিজনে, তাহলে আমাকে বলতে হবে ডাবল। সেম এই জিনিসটা এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, এই যে দেখেন, ছেলেরা 40%, মেয়েরা 80%, তাহলে উইমেন অ্যাকাউন্টেড ফর ডাবল দ্য পোর্শন অফ মেন। ছেলেদের পোর্শনের চেয়ে মেয়েদের পোর্শন ডাবল, ছেলেদের পোর্শনের চেয়ে মেয়েদের পোর্শন ডাবল। যার সাথে কম্পেয়ার তাকে পরে লিখবো, যারটা লিখবো তাকে আগে লিখবো। ঠিক আছে, এইভাবে করে এই যে এই দুইটা সেন্টেন্স প্যাটার্ন, এই দুইটা সেন্টেন্স প্যাটার্ন অনেক ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স প্যাটার্ন ডেটা ডিসক্রিপশনের জন্য। ঠিক আছে, অনেক ডিফারেন্ট ওয়েতে ডেটা গুলোকে প্রেজেন্ট করা যায়। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট টেকনিক আছে, সেটা আমরা দেখবো। এই যে জেনারেলি এটা কেউ ব্যবহার করে না। ঠিক আছে, এটা খুবই এক্সেপশনাল একটা ওয়ে, কারণ কি এটাকে গ্রাফে বুঝে খুঁজে বের করে প্লেস করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, যেমন ধরেন, আমাকে একটা লাইন গ্রাফ দেওয়া হয়েছে যেখানে আমাকে বলতেছে যে ইউকে তে ভিজিটরদের সংখ্যা 75%, আর ইউএসএ তে ভিজিটরদের সংখ্যা 25%। সেম ইয়ারে, ধরেন 2000 সালে, 2000 সালে ইউকে তে ভিজিটরদের পরিমাণ 75%, 2000 সালে ইউএসএ তে ভিজিটরদের পরিমাণ 25%। তাহলে আমরা বলতে পারি যে দ্য রেশিও অফ ভিজিটরস ইন ইউকে অ্যান্ড ইউএসএ ওয়াজ 3:1। ঠিক আছে, এবার আমি যদি বলে দেই where ইউকে held 75%, তার মানে আমি অটোমেটিক বুঝতে পারতেছি। জি আপু, রেকর্ড আপলোড করে দেওয়া হবে ইউটিউবে। ওকে, তাহলে যখন আমি বলতেছি হোয়ার ইউকে হেল্ড 75% এবং আমি বলছিলাম তাদের রেশিওটা হচ্ছে 3:1, তাহলে কিন্তু আমি ইজিলি বুঝতে পারতেছি যে ইউএসএ তে ভিজিটর আছে কত পার্সেন্ট? 25%। আমাকে কিন্তু এটার উল্লেখ করতে হলো না। ঠিক আছে, তাহলে এই যে টেকনিক গুলো, এই টেকনিক গুলো আমাকে ডেটা ডেসক্রিপশনের টাইমে কি করতে হবে? ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই টেকনিক গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। 60-40, 3:2, 3:2 কেন নিছে? টোটাল হচ্ছে 5 ভাগ করছে, 5 ভাগের মধ্যে এখানে 2 ভাগ আছে, এখানে 3 ভাগ আছে, এই জন্য বলছে 3:2। এখানে আছে কত? 4:1। ঠিক আছে, এই যে রেশিওর যে প্যাটার্নটা, এইভাবে যদি আমরা ডেটা ডিফাইন করতে পারি তাহলে কিন্তু অনেক ভালো হবে। ঠিক আছে, এবার আসেন মাল্টিপলস। মাল্টিপলসটা যারা আজকের পোস্টে কমেন্ট করবে তাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, লাইভে যারা কমেন্ট করতেছে তাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। ওকে, মাল্টিপলস পার্টটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, মাল্টিপলসটা আমি অলরেডি আপনাদেরকে একদম শুরুতে দেখায় নিয়ে আসছিলাম, তখন আমি বলি নাই যে এটাকে মাল্টিপলস বলে। যেমন ধরেন আমাকে 10% দেওয়া আছে, আরেক জায়গায় 20%, তখন এই যে আমি এটাকে বলতেছিলাম ডাবল বা টু ফোল্ড, এটাকেই বলা হয় মাল্টিপলস। ঠিক আছে, এই যে দেখেন 20 থেকে 40 কি বলতেছে? ডাবল। 30 থেকে 90 3 গুণ, 30 কে 3 দিয়ে গুণ করলে আমরা কত পাই? 90 বলি, তখন আমরা এটাকে কি বলবো? ট্রিপল। এবার ধরেন 20 কে 4 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? 80 পাবো, এটাকে বলা হয় কোয়াড্রপল। 100 কে 5 দিয়ে গুণ করলে আমরা কি বলবো? 500, সেটাকে বলে ইনক্রিজড 5 ফোল্ড, 6 ফোল্ড। ঠিক আছে, ওকে। তাহলে এই যে এইভাবে এগুলোকে বলা হবে মাল্টিপলস। ঠিক আছে,
তো দেখেন আজকে আমরা অলমোস্ট প্রায় 10টা টেকনিক শিখছি, ঠিক আছে, যে ডেটা কিভাবে প্রেজেন্ট করতে হবে তার 10টা টেকনিক আমরা অলরেডি শিখে ফেলছি। তো এখন আমাকে যেটা করতে হবে, এগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, কোন টাইপটা আসলে কিভাবে করব, কিভাবে আমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। এই ডেটা ডেসক্রিপশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আমি আপনাদের প্র্যাকটিসের জন্য রাখছি, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। আরেকটা জিনিস যেটা এখানে নাই, আমি বুঝলাম না এটা মিস করে গেল কেমনে। ধরেন যদি আমাদের ডেটার পরিমাণ খুবই কম থাকে, যেমন ধরেন 2%, 3%, এই ধরনের পার্সেন্টেজ যদি থাকে বা এই ধরনের পরিমাণ যখন থাকে, তখন আমরা এগুলোকে বলি টাইনি ফ্র্যাকশন। ঠিক আছে, এগুলোকে কি বলা হয়? টাইনি ফ্র্যাকশন বলা হয়, ঠিক আছে। যখন ডেটার পরিমাণ খুবই অল্প থাকবে, খুবই অল্প থাকবে, তখন সেগুলোকে আমরা বলবো টাইনি ফ্র্যাকশন, ঠিক আছে। এবার এবার লাস্ট ফিনিশিং ইনফরমেশন খেয়াল করে আমরা কয়েক ধরনের ডেটা দেখছি, তাই না? একদম শুরুতে বলে আসছিলাম যে কয়েক ধরনের ডেটা আছে। যেমন ধরেন আরেকবার আরেকবার আমরা রিভাইজ দেওয়া শুরু করি, দেখেন পার্সেন্টেজ, ঠিক আছে। প্রথম ডেটা টাইপ হচ্ছে পার্সেন্টেজ, দ্বিতীয় ডেটা টাইপ হচ্ছে গিয়ে ফ্র্যাকশন, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, ডেসিমাল, লার্জ নাম্বার, অ্যাপ্রক্সিমেশন, কম্প্যারিজন, রেশিও, মাল্টিপলস। এবার সবগুলা যে আমার থাকবে এরকম কিন্তু কোনো কথা নাই, তাই না? আমার চার্টের মধ্যে যে সব ধরনের ডেটা আসবে এরকম না, 2-3 ধরনের ডেটা মিক্স হয়ে আসবে। না, 5 ফোল্ডের পরে আর আসে না, 5 ফোল্ড পর্যন্তই আসে, এটাই অনেক বেশি। ঠিক আছে, তাহলে আমি যেটা বলতেছিলাম যে কয়েক ধরনের ডেটা কি হবে, মিক্স হয়ে আসবে, ঠিক আছে। তো কোন কোন ধরনের ডেটা মিক্স আছে বা এখানে কোন কোন ধরনের ডেটাটা আমি প্রেজেন্ট করতে পারতেছি, সেটা আমাকে কি করতে হবে, বুঝতে হবে। তো চেষ্টা করবেন 3-4 ধরনের প্রেজেন্টেশন দেখাইতে, যেমন মাল্টিপলস এর প্রেজেন্টেশন দেখাইতে। তারপর হচ্ছে যদি পার্সেন্টেজ চলে আসে তখন তার নাম্বারের গুলো দেখানো যাবে না, তখন আমাকে কি দেখাইতে হবে, ফ্র্যাকশনস দেখাইতে হবে। ঠিক আছে, 1/3, 2/3, কোয়ার্টার্স, এগুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে। আমি আবার বলে দিতেছি, আমার ইউনিট যদি পার্সেন্টেজে আসে, তখন কিন্তু আপনি ওই যে মিলিয়নস এর যেগুলো আমরা দেখে আসছি সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবো না। এগুলো আসবে না পার্সেন্টেজের ক্ষেত্রে, এগুলো আসবে না, এগুলো আসবে নাম্বারের ক্ষেত্রে। পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করতে পারবো? মাল্টিপলস ব্যবহার করতে পারবো, ফ্র্যাকশন ব্যবহার করতে পারবো, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট ব্যবহার করতে পারবো, অ্যাপ্রক্সিমেটস এর যে পার্টটা আছে সেটা ব্যবহার করতে পারবো। আর হচ্ছে গিয়ে রেশিও ব্যবহার করতে পারবো, রেশিওস, কম্পেয়ারিং টু ফিগার। ঠিক আছে, এই ক্যাটাগরি গুলো আমরা ব্যবহার করতে পারবো যদি আমাদের ইনফরমেশন কিসে আসে, পার্সেন্টেজে আসে। ইউটিউব চ্যানেল নাম আইএলস উইথ সুমাইয়া, জি ভাইয়া, ইউটিউব চ্যানেলের নাম আইএলস উইথ সুমাইয়া, এই পেজে রেকর্ডটা আপলোড করে দেওয়া হবে, ঠিক আছে। তো চেষ্টা করবেন যে আমাকে যে সবগুলো নাম্বারই চেঞ্জ করতে হবে এরকম না, যেগুলো চেঞ্জ করা যায়, ওই যে আমি শুরুতে বলে আসছি, যেটা ডাইমেনশনের মধ্যে পড়বে, যেটা ডাইমেনশনে পড়বে না, যেমন 42%, 42%কে আমি কোন ডাইমেনশনে ফেলবো? 42%কে কোনো ডাইমেনশনে ফেলা যাবে না। তো যেটাকে ডাইমেনশনে ফেলা যাবে না সেটাকে জোর করে ডাইমেনশনে ফেলার দরকার নাই। যেমন ধরেন আপনার আছে 50%, এটাকে ডাইমেনশনে ফেলা যায়। আপনার আছে 25% ফেলা যায়, আপনার আছে 24%, এটাকে ডাইমেনশনে ফেলা যায়। 49% ডাইমেনশনে ফেলা যায়, ঠিক আছে। 89% কে আমি কিসে ফেলবো? পসিবল না, ঠিক আছে। তো যেগুলোকে ডাইমেনশনে ফেলা যায়, যেগুলোকে প্রকাশ করা যায়, আমরা কেবলমাত্র ওগুলোকেই ব্যবহার করব, যেমন এক্স্যাক্টলি হাফ, জাস্ট ওভার আ কোয়ার্টার, নিয়ারলি 3/4, দ্য রিমেইনিং 1/5।
আচ্ছা, এই যে তার রিমেইনিং, এইটা আবার আরেকটা সেগমেন্ট, এটা নিয়ে আরেকদিন কথা বলবো না। ঠিক আছে, এই রিমেইনিং এর ব্যাপারটাও অনেক ইম্পর্টেন্ট, গ্রাফ চার্টে এটা অনেক ব্যবহার করতে হয়। তার রিমেইনিং কার্স অ্যাকাউন্টেড ফর টুয়াইস দ্য পোর্শন অফ বাইসাইকেল, এই যে দেখেন বাইসাইকেলের পোর্শনের তুলনায় গাড়ির পোর্শনটা কি প্রায় দ্বিগুণ, মাল্টিপলস, এটা মাল্টিপলস এর ব্যবহার আমাকে দেখাইতেছে। ঠিক আছে, তাহলে এই যে যে কয়টা আমি লাস্টলি যে কয়টা লিখে দিলাম পার্সেন্টেজ আসলে, এগুলো আপনি খুবই সুন্দরভাবে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এই যে ইনফরমেশন গুলো, এগুলো আজকে বাসায় ভালোভাবে পড়বেন, অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি বারবার বলতেছি যে একজন ব্যক্তি যত সুন্দরভাবে রাইটিং এ ডেটা প্রেজেন্ট করতে পারবে, তার মার্কস তত সুন্দর গ্রো হবে। এবার এই যে আমি বলতেছি, তার মানে কিন্তু ব্যাপারটা এরকম না যে ভাই আপনি যদি শুধু ডেটা লেখা দিয়ে আসেন তাইলেই নাম্বার চলে আসবে, না। এগুলো হচ্ছে বাকি অ্যাকুরেসির পাশাপাশি, ধরেন আপনি যেই সেন্টেন্স লিখতেছেন সেই সেন্টেন্স ঠিক আছে, আপনার ইনফরমেশন ঠিক আছে, ঠিক আছে, সেন্টেন্স ইনফরমেশন মেন ফিচার, ঠিক আছে, এগুলোর পাশাপাশি যখন আপনি সুন্দরভাবে ডেটাটা লিখবেন তখন আপনার নাম্বার কি হবে, বুস্ট হবে। শুধু নাম্বার লিখেই যে আমি ব্যান্ড 7 পেয়ে যাবো, ব্যাপার কিন্তু এরকম না। ঠিক আছে, অ্যাকুরেসি থাকতে হবে, মেন কথা হচ্ছে অ্যাকুরেসি থাকতে হবে। আপনার অ্যাকুরেসি যত ভালো হবে, তার সাথে আপনার ডেটা প্রেজেন্টেশন যত ভালো হবে, আপনার নাম্বার তত ভালো বুস্ট করবে। ঠিক আছে, ওকে, কারো কোনো কোশ্চেন আছে?